ছেড়ে দে। প্রাণে বাঁচতে চাইলে এক্ষুনি এখান থেকে পালা। গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন বাবান, ফুলক, মৌসুমী এবং সম্প্রীত বিশ্বাস। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। সেই কখন থেকে তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। এই বৃষ্টির মধ্যে ছাতা ধরে রাখাই তো মুশকিল হয়ে যাচ্ছে। আরে আর বলিস না, ঘর থেকে বের হব আর দেখি সাইকেলের চাকা পাংচার হয়ে গেছে। পুরো রাস্তা হেঁটেই আসলাম। সঞ্জয় আমার সাইকেলের ক্যারিয়ারে উঠে বসলো, আর আমি এক হাতে ছাতা আর অন্য হাতে সাইকেলের হ্যান্ডেলটা ধরে সাবধানে চালাতে লাগলাম। বাতাসের শনশন শব্দ, ঝাপটা বৃষ্টির তেজ থেকে কোনো মতো বেঁচে যাচ্ছিলাম। আমরা দুজন যাচ্ছি এখন বকুলতলার ক্লাব ঘরে, যেখানে সন্ধ্যার পর জমে ওঠে আমাদের আড্ডা আর চায়ের আসর। ঝড় বৃষ্টি বন্যা কোনো কিছুই আমাদের দমিয়ে রাখতে পারে না, তেমনি আষাঢ় মাসের এই বর্ষাও আমাদের দমিয়ে রাখতে পারছে না। খানিকক্ষণ পরেই আমরা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। ক্লাব ঘরে গিয়ে দেখি মাত্র দুজন ব্যক্তি বসে গল্প করছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সে মানুষটি কোথায়? বলছি আমাদের হরেন কাকুর কথা। আমাদের আড্ডাখানায় তিনি হচ্ছেন মধ্যমণি। কি রে, হরেন কাকু কোথায়? তুই না বললি আজ সকালে নাকি তোকে বলেছে সে সন্ধ্যায় আসবে? আরে হ্যাঁ, বলেছি তো। বলল ও নাকি আজ সন্ধ্যায় ফ্রি থাকবে, কোনো কাজ নেই। আমাদের দুজনকে ক্লাব ঘরে থাকতে বলল। তাহলে বোধহয় এই ঝড়ে আটকা পড়েছে। চা খেতে খেতে ও নিশ্চয় চলে আসবে। এরপর আমরা দুজন বেশ কিছু সময় বসে চা খেতে খেতে নানা গল্পে মেতেছিলাম, কিন্তু হরেন কাকার আর কোনো খবর পেলাম না। কী রে সঞ্জয়, হরেন কাকা দেখছি এখনও আসলো না। আজ বোধহয় ও আসবে না। চল আমরা ফিরে যাই। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আচ্ছা চল আজ উঠি। এই বলে আমরা দুজন ক্লাব থেকে বের হতে যাব, আর ঠিক এমন সময় দেখি ক্লাবের দরজায় সদর্পণে হরেন কাকা দাঁড়িয়ে। তার ডান হাতেই একটা ভেজা ছাতা, আর তারই নিচ দিয়ে বৃষ্টির জল টপ টপ করে পড়ছে। জামায় কয়েক জায়গায় ভেজা, কপালের কোণে বিন্দু বিন্দু ঘাম, আর ক্লান্ত ফাঁপানো চেহারা নিয়ে সে দাঁড়িয়ে আছে। আরে আরে যাচ্ছিস কোথায়? এই তো আমি হাজির। তোদের কথা দিয়েছি দেখা করব, আর আমি না এসে পারি? হ্যাঁ, আরে এত দেরি করলে কেন? দেরি করেছি কি সাধে? দেখছিস না বাইরে কি ঝড় বৃষ্টি হচ্ছে। আষাঢ় মাস শুরু হতে না হতেই বর্ষার আমেজ স্পষ্ট। বস বস, আমার জন্য এক কাপ চা অর্ডার দিয়ে দেখিনি। এই ন্যাপলা, হরেন কাকুকে এক কাপ চা দে তো। বাবু দিচ্ছি। বাইরে যে বৃষ্টি আর বাতাস শুরু হয়েছে, কি কষ্টে যে এই পর্যন্ত এলুম, কি আর বলি। এমনিতেই বয়স বেড়েছে, তার উপর কদিন হলো হাঁটুর ব্যথাটা বেড়েছে। বাতাসের দাপটে ছাতা খানি কোনো রকমে আটকে রেখেছিল আর কি। খানিকক্ষণ বাদে ন্যাপলা এক কাপ চা দিয়ে গেল, আর সেটাতে শব্দ করেই একটা চুমুক দিল হরেন কাকা। তা কাকু, এই ঝড় বৃষ্টির মধ্যে
একখানি গল্প শোনাবে নাকি? হ্যাঁ, তার জন্য তো তোদের ডাকা। তোরা তো জানিস গল্প শোনানো আমার এক প্রকার নেশা। তবে তোরা যেগুলোকে গল্প বলিস, আমার কাছে এগুলো অভিজ্ঞতা, জীবন থেকে নেওয়া। আসলে কি জানিস তো, মানুষের জীবন বড়ই রোমাঞ্চকর, সিনেমার কাহিনী থেকেও অনেক বেশি। তো কাকা, আজ কি কাহিনী শোনাচ্ছ? ভৌতিক গল্প। সঞ্জয় বলল। ভূত আবার হয় নাকি? এসব তো মানুষের মনের ভয়। সেটা তুমি বলতেই পারো, তবে আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আমার সাথে যে ঘটনাটা ঘটেছে তার ব্যাখ্যা কেউ দিতে পারবে না। আচ্ছা, যাই হোক, আসল ঘটনায় আসি। এই বলেই হরেন কাকা তার গল্প বলা শুরু করলেন। সে অনেক দিন আগের কথা। আমার পোস্টিং ছিল দুর্গাপুরে। হঠাৎ একদিন উপর মহল থেকে চিঠি এলো, আমায় হাতিয়া সাব ডিভিশনে বদলি করা হয়েছে। আমার অবশ্য এসবে অভিজ্ঞতা ছিল, তাই কিছুদিনের মধ্যেই বাক্স পোটলা নিয়ে রওনা হলাম নতুন ঠিকানার উদ্দেশ্যে। আমি যে সময়ের কথা বলছি, তখন ঝাড়খণ্ডের এই সব অঞ্চলের বেশিরভাগই জঙ্গলে ঢাকা। আর সেই সঙ্গে ছিল সশস্ত্র লুটেরার উৎপাত। আমার থাকার জায়গা ছিল কর্মস্থল থেকে 2 কিলোমিটার দূরে। এই পুরো পথটা সাইকেলে পাড়ি দিতে হতো। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন আমাকে রাতের ডিউটি দেওয়া হলো। ছোট্ট একতলা অফিসটা থেকে বেরোতে বেরোতে রাত 12টা বেজে গেল। চারদিকে শুনশান, একটানা ঝিঝি পোকা ডাকছে। আমার অফিসের সহকর্মীরা আমায় রাতটা এখানেই কাটিয়ে দিতে বললেন, কিন্তু আমার তখন একটা জরুরি কাজে কোয়ার্টারে ফিরতে হবে। তাই কাল বিলম্ব না করেই সাইকেলে চড়ে বসলাম। একা একা জঙ্গলের পথ ধরে যেতে তোমার ভয় করতো না? ভয় যে করতো না সেটা বলবো না, তবে সেটা অশরীরীর নয়, ডাকাতের। সেই সময়ে ওই তল্লাটে বিশু নামে এক কুখ্যাত ডাকাতের ভীষণ উপদ্রব ছিল। আমার ভয় ছিল, কারণ সেদিন আমার অফিসের মাইনে দেওয়া হয়েছিল। আমার সঙ্গে থাকা সাইড ব্যাগের ভেতরে কিছু ফাইল আর কাগজপত্রের মাঝে খামবন্দি করে রাখা আমার সেই মাসের পারিশ্রমিক। তখন বয়স কম, তাই মনের জোরে সে রাতে বেরিয়ে পড়েছিলুম। খালবিল ভরে বর্ষার জল টলমলো অবস্থায়। রাস্তা বলতে ওই জঙ্গলের মধ্য দিয়ে পায়ে চলা সরু মেঠো পথ। অন্ধকারে বেশ পথ পেরিয়ে এসেছি। এমন সময় ঘটনাটা ঘটল। হঠাৎ রাস্তার ডান দিক থেকে একটা গাছের ডাল ধা করে বেঁকে এসে সজোরে আঘাত হানলো আমার বুকে। সাইকেল থেকে ছিটকে গেলাম পিছন দিকে। ঝনঝন শব্দে সাইকেলটা মাটিতে পড়ল। আমি তখন শরীরের ব্যথায় কাতরাচ্ছি। ব্যাপারটা কি হলো ঠিক কিছুতেই বুঝতে পারছি না। কানে এলো বেশ কয়েকজন মানুষের গুঞ্জন, আর আশেপাশের ঝোপ জঙ্গলের নড়াচড়ার আওয়াজ।
এই চোখ খানিকটা সয়ে আসার পর এই দেখি কয়েকটা কালো কালো মানুষের মতো অবয়ব চারদিক থেকে ঘিরে ফেললো। কে 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 তোমরা? এই তো জবি হো, মাল করি তুরান্ত বের কর, নয়তো এখানেই সালা। চোখটা একটু সয়ে আসতেই দেখি প্রত্যেকের হাতে চকচক করছে ধারালো সব অস্ত্র। একজনের কাঁধ থেকে একটা বন্দুকও ঝুলছে। হয় ডাকাতের হাতে সর্বশান্ত, নয় ভবলীলা সাঙ্গ হবে। আমার ব্যাগটা কাঁধে থাকায় সাইকেল থেকে পড়ার পরও আমার সঙ্গে রয়েছে। আমার কাছে কিচ্ছু নেই, আমাকে আমাকে ছেড়ে দাও। একদম আওয়াজ নেই। তাদের মধ্য থেকে একজন আমার কাছে এসে আমার ব্যাগটা ছো মেরে কেড়ে নিল। বুঝলাম এদের সঙ্গে গায়ের জোরে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। কেন যে রাতটা অফিসে না থেকে সাহস দেখিয়ে কোয়ার্টারে ফিরতে গেলাম, এসব ভেবে নিজের উপরেই রাগ হচ্ছিল। টাকা সমেত ব্যাগটা তো গেল, এখন প্রাণটা বাঁচলেই হয়। এই ব্যাটার জামা কাপড় খুঁজে খুঁজে দেখ আর কিছু আছে কিনা। হঠাৎ চারদিক কাঁপিয়ে এক গগনভেদী স্বরে কেউ একজন বলে উঠল, ওকে ছেড়ে দে, যদি মরতে না চাস ওকে ছেড়ে দে। সবাই চমকে পেছনে তাকালো। আমি একটু উঠে দেখার চেষ্টা করলাম গলার মালিককে। দেখলাম সরু পথটার ওপর দাঁড়িয়ে আছে বন্দুকধারী এক ছায়ামূর্তি। মাথায় হ্যাট আর গামবুট ছাড়া বাকি পোশাক আশাক অন্ধকারে বোঝা যাচ্ছে না। তবে গলা শুনে বুঝলাম ইনি কোনো দারোগাবাবু হবে বোধ হয়। রুক্ষার্ত গলায় আবারও বলে উঠলেন, শেষবারের মতো বলছি, ওকে ছেড়ে দে। প্রাণে বাঁচতে চাইলে এক্ষুনি এখান থেকে পালা। ছায়ামূর্তিটিকে উদ্দেশ্য করে ডাকাতগুলো তাদের হাতে থাকা অস্ত্রগুলো তার দিকে ছুঁড়ে মারল। দেখলাম তার কানের পাশ দিয়ে অস্ত্রগুলো শনশন করে গিয়ে পেছনে একটা গাছে গেঁথে গেল। দেখলুম সেই ছায়ামূর্তি আস্তে আস্তে বড় হতে হতে বটগাছটা ছাড়িয়ে আকাশচুম্বী হয়ে দৈত্যর মতন হয়ে গেল। আরও দেখলুম তার দু হাত বড় হতে হতে সেই ডাকাতগুলোর দিকে এগিয়ে আসলো। এরপর দু হাতে দুজনকে তুলে নিল। ডাকাতগুলো যেন প্রাণের মায়ায় সেই হাত থেকে শরীর ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালালো, কিন্তু কোনো কাজেই আসলো না। মুহূর্তেই সেই ছায়ামূর্তিটা ডাকাতগুলোকে শূন্যে ছুঁড়ে মারল। এই বৃষ্টি ভেদ করে জঙ্গলের গাছের মাথা ছাড়িয়ে কোথায় যে গিয়ে আছড়ে পড়ল সেটা আমি বলতে পারবো না। শুধু দূর থেকে তাদের প্রাণপণের চিৎকার শুনতে পারছিলাম। আমি এই দৃশ্য দেখে কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছিলাম না। ভয়ার্ত কণ্ঠে বলে উঠলাম, আপনি আপনি কে বাবু? আমাকেই বা এই ডাকাতগুলোর হাত থেকে বাঁচালেন কেন? আমি আমি এই তল্লাটের দারোগা বাবু। এই পুরো জঙ্গল রক্ষার দায়িত্ব আমার। আমার নাম বীরত্তম। তোর কিচ্ছু হবে না। ওই ডাকাতগুলো আর কাউকে ক্ষতি করতে পারবে না। তুই এখন বিপদ মুক্ত। এই কথা বলেই সেই ছায়ামূর্তি কর্পূরের মতন উড়ে গেল।
কোনো কিছু না ভেবে শরীরের সমস্ত শক্তি এক করে দিক বেদিক ভুলে দিলাম ছুট। দৌড়াতে দৌড়াতে কখনো পাথরে হোঁচট খেয়ে পড়লাম, কখনো কাটা গাছে হাত ছুলে গেল, কিন্তু ছোটা থামেইনি। একটা সময় কোয়ার্টারের গেটটা দেখতে পেলাম। ছুটে গিয়ে ভেতরে থপ করে বসে পড়লাম। চৌকিদার রামলাল ছুটে এসে আমার পাশে দাঁড়ালো। বাবু, কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে? আমি কোনো রকমে বললাম, ওই ওই দারোগা বাবু, বীরোত্তম। ব্যাস, এরপর আমার আর কিছুই মনে নেই। কদিন পর যখন সুস্থ হলুম, তখন লোকজনদের কাছ থেকে জানতে পারি সেই ছায়ামূর্তির কথা। বীরোত্তম ছিলেন একজন সাহসী পুলিশ অফিসার। তার জীবন দশায় ডাকাতরা ভয়ে ডাকাতি করার সাহস পেত না, কিন্তু এক রাতে এক ডাকাত দলের আক্রমণে তার প্রাণ যায়। কিন্তু তার দেশপ্রেম আর জনসেবার টান তাকে মৃত্যুর পরও দমিয়ে রাখতে পারেনি। কেউ যদি বিপদে পড়তো, তাহলে বীরোত্তম বাবুর আত্মা সদর্পণে তাদের বাঁচাতে উপস্থিত হতো। গল্প শেষ করে হরেন কাকু চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। তারপর বলে উঠলেন, অনেক রাত হলো তো বাবারা, এবার ওঠা যাক। গল্প শুনতে শুনতেই কেউ খেয়ালই করেনি যে বৃষ্টি প্রায় থেমে গেছে। হরেন কাকু আমাদের দিকে শেষবারের জন্য একবার চাইলেন। আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, তোর আর বেশি দেরি করিস নে, তোরাও বাড়ি চলে যা। তোদের কথা অনেক মনে পড়বে। ভালো থাকিস তোরা। এই কথা বলে হরেন কাকু ক্লাব ঘর ছেড়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। হরেন কাকুর শেষ কথাগুলো শুনে আমি আর সঞ্জয় যেন একটু বোকা বনে গেলাম। হঠাৎ এমন কথার মানে কি? আমরাও আর বেশি দেরি করলাম না। হরেন কাকুর পিছু পিছু আমরাও বেরিয়ে পড়লাম। সাইকেলে চেপে আমরা খানিকটা দূর এগিয়ে যেতেই হঠাৎ গ্রামের শিবলু খদ্দের আমাদের সামনে এসে আচমকা দাঁড়িয়ে পড়লেন। আমি কোনো মতেই সাইকেলের ব্রেক কষে তারপর বললাম, কী গো শিবলু মামা, হঠাৎ সাইকেলের সামনে এভাবে এসে দাঁড়ালে কেন? সঞ্জয়, রক্তিম, তোরা কি খবর শুনিসনি? কি খবর? আরে, আজ বিকেলে যে হরেন্দা হার্ট অ্যাটাক করেছে। লোকজন ধরাধরি করে সদরে বড় হাসপাতালে ভর্তি করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। কিছুক্ষণ আগে খবর পেলুম হরেন্দা নাকি মারা গেছে। কি? এ কি কথা বলছো? হরেন কাকু তো কিছুক্ষণ আগেই। কিছুক্ষণ আগে কি? কিচ্ছু না শিবলু মামা, তুমি হাসপাতালে যাও, আমরাও যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই কথা বলে শিবলু মামা চলে যেতেই আমি সঞ্জয়কে বললাম, কি রে, এসব কি হচ্ছে? কোনো কথা নয়, দ্রুত ক্লাব ঘরে চল। আমি আর সঞ্জয় আবারও সাইকেলে চেপে দ্রুত ক্লাব ঘরে ফিরে গেলাম। ক্লাব ঘরে ঢুকতেই সঞ্জয় ন্যাপলাকে বলল, কিরে ন্যাপলা, তুই কি আমাদের সঙ্গে হরেন কাকুকে দেখিসনি? কিছুক্ষণ আগে যে আমাদের সঙ্গে বসেছিল। হরেন কাকু? কি বলছো তোমরা? হরেন কাকা তো হাসপাতালে। ও এখানে আসলো কখন? আরে
এসব কি বলছিস? তুই না 1 কাপ চা নিজ হাতে দিলি হরেন কাকুকে? আরে না, আমি তো তোমাকেই পরে 1 কাপ চা দিলুম। তুমি নিজেই তো বললে আর 1 কাপ চা দিতে। এই কথা শোনার পরেই আমার আর সঞ্জয়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। এ আমাদের সঙ্গে কি হয়ে গেল? হরেন কাকু হাসপাতালেই মারা গেল। এখনো সেই হাসপাতালের বেডেই পড়ে রয়েছে। তাহলে এখানে আমাদেরকে গল্প শুনিয়ে গেল কে? কানে ভেসে এলো হরেন কাকুর শেষ কিছু কথা। তোদের কথা অনেক মনে পড়বে। ভালো থাকিস তোরা। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।